তাই না? আগে মেরিস্টেম কালচার করার সময় আমরা বলছিলাম যে কালচারের ক্ষেত্রে স্টেরিলাইজেশন মেথড কীভাবে কালচার করতে হয় এগুলো সবই ডিসকাস করছি আমরা। হ্যাঁ, আমরা দেখি নাই বাস্তবে। আর হচ্ছে সেটার ক্ষেত্রে দুইটা ওয়ে, মেরিস্টেম কালেকশনের ক্ষেত্রে আমরা দুইটা ওয়ের কথা বলছিলাম। একটা হচ্ছে নর্মালি গ্রোয়িং প্ল্যান্ট, সেখান থেকে অ্যাপিক্যাল পোর্শন কেটে ওইটাকে স্টেরিলাইজ করে ওখান থেকে অ্যাপিক্যাল মানে মেরিস্টেমেটিক পার্টটা রেখে কালচার করা, তাই না? আরেকটা হচ্ছে সিড জার্মিনেট করা। সিড জার্মিনেট করে ওখান থেকে যে চারা হবে সেই চারা থেকে আমরা মেরিস্টেম কালেক্ট করব, তাই না? তখন আর সেটা স্টেরিলাইজেশন লাগবে না। স্টেরিলাইজেশন করে নিচ্ছি আমরা আগে সিডকে, তাই না? পরে যে চারা হবে ওইটা তো অ্যাসেপ্টিক কন্ডিশনে গ্রো করা, যেহেতু ওখান থেকে আমরা মেরিস্টেম কালচার করতে পারি, তাই না? দুইটা ওয়ে। এইখানে আমাদের একটা এক্সপেরিমেন্ট সেট করা হয়েছে, এটা হচ্ছে খেজুরের। হ্যাঁ, এটা হচ্ছে খেজুরের বিচি। এটা বীজ আগে আমরা স্টেরিলাইজ করে কালচার করছি। কালচার করার পরে এই যে দেখো এখানে এইটা দেখা যায়, এই যে নিচের দিকে দেখো একটু হলদে কালার, তাই না? মাথাটা টিপ টিপ পোর্শনটা একটু হলুদ কালার না, বোঝা যাচ্ছে? এই যে দেখো পিছনে যারা দেখতে পাচ্ছ না, দেখা যায় না, দেখছো না? এই যে এটা এইরকম এপিক্যাল পোর্শন আমরা যদি মনে করি যে শুটের এপিক্যাল পার্ট যেমন নেওয়া যায়, এরকম রুটেরও নেওয়া যাবে। এপিক্যাল পার্টে আমরা জানি কি মেরিস্টেমেটিক টিস্যু থাকে। তোমরা যেমন মাইটোসিস স্টাডি করার সময় রুট টিপ নিয়ে করছো না স্টাডি, তো রুট টিপের মধ্যে আমরা বিভিন্ন রকমের ডিভাইডিং সেল পাইছিলাম, তাই না? একটা প্রমাণ এটা। তো এরকমই আমরা মেরিস্টেমেটিক টিস্যু এখান থেকেও কালেক্ট করতে পারি, করে কালচার করতে পারি। তো এখানে রুট আসতে একটু সময় লাগে, শুট আসতে সময় লাগে, ফলে আমরা ওই যে কি বলে থেকেই কি বলে রুট টিপ থেকেই আমরা মেরিস্টেম কালচার করা শুরু করছি আর কি। এরপরে যখন শুট আসবে তখন শুটও করব। হ্যাঁ, এরকম। তো মেরিস্টেম পাওয়া হচ্ছে কথা। তো এইটা কালচারের সময় আমরা এই সিডটাকে কী করছি, ওই যে প্রসিজিওর বলছিলাম ওই প্রসিজিওরে আমরা স্টেরিলাইজ করে এই যে এটা এমএস মিডিয়া বানিয়ে ওই মিডিয়ার মধ্যে কালচার করলাম, তাই না? মিডিয়া কীভাবে প্রিপারেশন করতে হয় এটা তোমাদের মোটামুটি শেখানো হয়েছে। এই নেক্সট উইকে তোমাদের ম্যাডাম আরও একটু এগার দিয়ে এই এগারকে অটোক্লেভ করে তারপর মিডিয়াতে ঢেলে যেভাবে বানানো হয় ওইটাও তোমাদের দেখানোর কথা। আমি বলছিলাম তোমাদের নাকি করানো হয় না ওইটা, ওপরে আমি বলছিলাম এটা দেখানোর জন্য। ঠিক আছে, নেক্সট উইকে মনে হয় দেখাবে সবাইকে। তো এই হচ্ছে মোটামুটি এইটা তোমাদের কালচারিংয়ের ব্যাপার। কালচার করার পরে যে এটা হইলো, এইখান থেকে আমরা হচ্ছে মেরিস্টেম নিব। তো নেওয়ার ক্ষেত্রে আমাদের পরের স্টেপ যেটা, আমরা চারা তৈরি করলাম, ল্যাবে রাখলাম, ওখান থেকে জার্মিনেট করে চারা হইলো। হওয়ার পরে মেরিস্টেম কালচারের জন্য আমরা ধরো একটা পেট্রি ডিশ, কিছু একটা ফোরসেপ, একটা স্কালপেল, এইগুলো আমরা আগে স্টেরিলাইজ করি। সাথে মিডিয়া, যে মিডিয়াতে আমরা এই মেরিস্টেমটাকে কালচার করব, সেটা ক্যালাসিং মিডিয়া হইতে পারে, বলছিলাম না? ডাইরেক্ট হইলে শুটিং মিডিয়াতে দিব, ইনডাইরেক্ট হইলে ক্যালাস সহ হইলে ক্যালাসিং মিডিয়াতে দিব। ক্যালাস মিডিয়া তৈরি করে নিব অথবা শুটিং মিডিয়া। শুটিং আর ক্যালাস মিডিয়া তৈরির পার্থক্য কী? ওখানে আমরা হরমোনের কম্বিনেশন বিভিন্ন থাকবে, কিন্তু মিডিয়া সেম, তাই না? এমএস মিডিয়ার সাথেই আমরা হরমোন অ্যাড করব। এখন হরমোন এগুলো অ্যাড করার জন্য আমরা জানি কি হরমোন সাধারণত হিটে নষ্ট হয়ে যায়, নষ্ট হয় না? তো সেইটাকে আমরা অটোক্লেভ করলে নষ্ট হয়ে যাবে, ফলে অটোক্লেভের আগে মিডিয়ার সাথে হরমোন অ্যাড করে আমরা অটোক্লেভ করি না সাধারণত। এটা কি করব, অটোক্লেভের পরে যখন আমরা এখানে এই ভায়ালগুলোতে ডিস্ট্রিবিউট করব, এগুলাকে ঢেলে এটা জমানোর চেষ্টা করব, এর আগে এটা টেম্পারেচার যখন ধরো 60 to 70 ডিগ্রি অ্যারাউন্ড থাকে, তখন ওইখানে আমরা হরমোন অ্যাড করি। তো হরমোন অ্যাড করতে হলে হরমোন স্টেরিলাইজ করে নিতে হবে। স্টেরিলাইজেশনের পদ্ধতি কী? হরমোনের ফিল্টার করছো না তোমরা? স্টেরিলাইজেশনে পড়ানো হয়েছে তোমাদের ফিল্টার স্টেরিলাইজেশন। এই যেগুলো হচ্ছে ফিল্টার, তোমরা হয়তো ফিল্টার মনে হয় দেখো নাই, তাই না? এই ফিল্টারগুলোর মাধ্যমে আমরা কি বলে হরমোন স্টেরিলাইজ করে থাকি। এই যে এই ফিল্টারের মধ্যে ধরো এই পাশে আমরা সিরিঞ্জ আছে না, ইনজেকশন দেয় যে, এই সিরিঞ্জের ভিতরে আমরা যে সলিউশনটা তৈরি করলাম, স্টক সলিউশন এই হরমোনের অথবা ভিটামিনের, সেটা নিব, নিয়ে এর সাথে সেট করব। এই যে এই মাথায় এই সিরিঞ্জটা সেট করে তারপরে সিরিঞ্জ থেকে আস্তে করে এরকম প্রেশার দিলে এদিক দিয়ে বের হবে লিকুইডটা, মানে স্টেরাইল হওয়া, কারণ এটার ভিতরে ফিল্টার আছে। ফিল্টারের ভিতর দিয়ে পাস হইলে সেটা কি হয়, স্টেরিলাইজ হয়। এটাকে বলে ফিল্টার স্টেরিলাইজেশন। ঠিক আছে, এটা করলে আর কন্টামিনেশন হওয়ার চান্স থাকে না, সাধারণত হয়। তো তারপর স্টেরিলাইজ করা যে
হরমোন সেইটা আমরা লেমিনার ফ্লোর ভিতরে যখন মিডিয়াটা সেপারেট করব তার আগে লিকুইড থাকা অবস্থায় একসাথে তো আমরা তৈরি করি একটা কনিক্যাল ফ্লাস্ক অথবা বিকারের মধ্যে 1 লিটার বা হাফ লিটার যেটা বানাই ওইটার সাথে অ্যাড করে এটাকে একটু হালকা শেকিং করে মিক্স করে নিই, তাই না, যাতে হোমোজেনাস স্টেটের মধ্যে মিক্স হয়। মিক্স হওয়ার পরে আমরা ভায়ালগুলোতে ঢালব, ঢেলে 20-25 মিনিট রেখে দিলে এটা এরকম মিডিয়া জমে মিডিয়া তৈরি হয়ে যায়। বুঝতে পারছো কি বলছি? তাহলে এই হচ্ছে তাহলে আমাদের মিডিয়া প্রিপারেশান থাকবে। মিডিয়া প্রিপারেশান এই যে আমরা করছি এটা পেট্রি ডিশে, আমরা যে কোনো জায়গায় করতে পারি, পেট্রি ডিশ করতে পারি, ভায়ালে করতে পারি, এমনকি আমরা টেস্ট টিউবেও করতে পারি, টেস্ট টিউবেও করা যায়। তো মিডিয়া প্রিপারেশান করে আমরা এইটা যখন জার্মিনেট করলো তখন আমরা এটাকে নিয়ে আসবো ওইখান থেকে, কালচার রুমে থাকবে ওই পাশে গ্রোথ রুম যেটা, ওইখান থেকে নিয়ে এসে লেমিনার ফ্লো আগে চালু করে রাখতে হবে। চালু করার পদ্ধতি আমরা জানি, প্রিপারেশান কীভাবে করতে হয়, ইউবি চালিয়ে তারপরে আধা ঘন্টা ওয়েট করে এটাকে মুছে ঠিক মতো করে তারপরে আমরা কাজ করব। কাজ করার ক্ষেত্রে এই যে এইটা হচ্ছে এই কি বলে শুরুর সময় এটা আমরা ওইখান থেকে বের করে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এইটা যে সিল করা ছিল এটাকে খুলে এটার ভিতর থেকে আমরা এটা ফরসেট দিয়ে ধরে বের করব, ঠিক আছে? বের করে নিয়ে এই যে পেট্রি ডিশ আমরা অটোক্লেভ করে রাখছি সেই পেট্রি ডিশের মধ্যে এটা রেখে জাস্ট এপিক্যাল পার্টটা স্কালপেল দিয়ে স্কালপেল দিয়ে কেটে এইটার মধ্যে বসিয়ে দিই, এইটুকু কাজ মেরিস্টেম কালচার। বুঝছো কি বলছি? ইজি কিনা? পারবো না? এইটা বের করে জাস্ট ওই এপিক্যাল পার্টটাকে কেটে এখানে লাগিয়ে দেওয়া। এই যে দেখো এখানে কালচার করা হয়েছে, দেখা যায় না? এই যে একটু হলদে না কালারটা, যে হলুদ পোর্শনটা জাস্ট কেটে এখানে কালচার করা হয়েছে। এইটা থেকে এখন ক্যালাস তৈরি হবে। এইটা আস্তে আস্তে একটু জেলি টাইপের, কয়েকদিন পরেই দেখা যাবে এটা একটু বড় হয়ে গেছে, একটু এরকম শেপের আর নাই, এটা একটু বড় হয়ে জেল জেল টাইপের তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর আরও বড় হবে। এটাই ক্যালাস, ঠিক আছে? নেক্সট টাইম তো এখান থেকে ক্যালাস হইলে পরে এটাকে ক্যালাসকে আমরা ট্রান্সফার করবো শুটিং মিডিয়াতে, সেখান থেকে শ্যুট হবে, সেই শ্যুটকে আমরা ট্রান্সফার করবো রুটিং মিডিয়াতে, রুট হবে, তারপরে কমপ্লিট ফ্রেম, ঠিক আছে? তো এটা তো কন্টিনিউয়াস আমরা শুরু করছি যেহেতু চলতে থাকবে। অ্যাডভান্স স্টেজে পরবর্তীতে তোমাদের যদি সুযোগ থাকে, তোমরা তো আসোই 7 সেমিস্টার, যেহেতু পরীক্ষার আগে বা যে কোনো গ্যাপ যদি আমরা পাই, একদিন তোমাদের সব গ্রুপকে একদিন ডেকে এনে আমরা আরেকটা ক্লাস হওয়া অথবা শ্যুট হওয়া এরকম স্টেজে আমরা একটু দেখাই দিই, ঠিক আছে? এবং নেক্সট উইকে আবার একটা এমব্রিও কালচার হবে রাইসের, আরেকটা এক্সপেরিমেন্ট সেট হবে এখানেই। এমব্রিও কালচার বলছিলাম না তোমাদের ক্লাসে, এরকমই একটা ইনটেক সিট কালচার করা হবে, ওখান থেকে ক্লাস হবে, ক্লাস হইলে সেটা থেকে আবার শুটিংয়ে যাবে, বলে ওইটাও কালচার তখন হয়তো তোমরা পেতে পারো, একসাথে হয়তো 2-3টা জিনিস আমরা তোমাদের দেখাইতে পারবো নেক্সট টাইম যদি সুযোগ হয়, ঠিক আছে? পরীক্ষার ফাঁকে বা ওরকম, তোমাদের যেহেতু ফাইনাল শুরু হয়ে যাবে হয়তো এর মধ্যে। হ্যাঁ, ক্লাস যখন হবে ক্লাস থেকে অনেকগুলো শ্যুট বের হয়, এক একটা ক্লাস থেকে 5-7টা 10টা এরকম হইতে পারে। হ্যাঁ, এক একটা শ্যুট মানে এক একটা প্ল্যান, ও এক একটা শ্যুটকে তখন আমরা আলাদা করবো, কেটে আলাদা করে ওই শ্যুটের গোড়াটা এই রুটিং মিডিয়াতে দিলে ওখান থেকে রুট হবে একটা চারা, এরকম। বুঝতে পারছো কি বলছি? তো ফ্রিকোয়েন্সি কম বেশি হয়, 1-2টাও বের হয় কোনো জায়গায়, অনেক জায়গায় 4টা-5টাও হয়, এটা ডিপেন্ড করে, প্ল্যান টু প্ল্যান ভেরি করে, আবার হরমোনাল কম্বিনেশনের উপর ভেরি করে, এরকম আছে। ক্যালাস থেকে ওই শ্যুটগুলো আলাদা করা কি একটু ঝামেলা না? খুব ঝামেলা না, ক্যালাসগুলো এত শক্ত থাকে না, মানে হাতে চাপ দিলে ভেঙে যায় এরকম শক্ত, বলে একটু হালকা করে চাপ দিলে এটা আলাদা করা যায়। আবার যদি একটা একদম লেগে থাকে দুইটা মানে ইয়ার মতো, তাহলে কেটে নিলাম, রুটের গোড়াটা কেটে নিলে অসুবিধা নাই, সেখান থেকেই রুট বের হবে শুটের গোড়াটা, ঠিক আছে? ওইটাতে প্রবলেম না, সমস্যা না। দেখা যাক, তোমরা তো এইটাতে কি বলে এখন থেকে আমাদের এখানে কন্টিনিউয়াস কাজ হবে, হ্যাঁ, টিস্যু কালচার কোর্সে, আর সেটাও আমি সাধারণত নেই কোর্স। তো ওইটার সাথে তোমরা যখন আবার এইটতে আসবা কন্টিনিউয়াস এই জিনিসগুলো তোমরা তখনও দেখতে পারবা, আশা করা যায়। এই অ্যাডভান্স স্টেজে আমরা এগুলো দেখাইতে পারবো আশা করি, শ্যুট রুট পর্যায়ে পর্যন্ত তোমাদের দেখানোর সুযোগ হবে আশা করি, ঠিক আছে? মলিকুলারেরও আছে কিছু কাজ, ওইটাও দেখানো হবে তোমাদের, ওই যে তোমাদের সিলেবাসেই আছে মলিকুলারের কিছু কাজ, পিসিআর, ইলেকট্রোফোরেসিস, তারপরে হচ্ছে ডিএনএ এক্সট্রাকশান, এগুলা। তো ওই কাজগুলো তোমাদের দেখানো যখন হবে ল্যাবে,
তখন এটাও দেখতে পারবেন যদি আমরা এর মধ্যে না পারি দেখাইতে। কারণ পরীক্ষা থাকলে থেকে অনেকের তোমাদের ইন্টারেস্টও থাকে না, সময়ও থাকে না অনেক সময় ক্লাসের বাইরে, ফলে সুযোগ না হইলেও পরের সেমিস্টারেও পারবো আশা করি। তোমার তো পরীক্ষার পরেই পরের সেমিস্টার শুরু হয়ে যাবে, তখন মিস হবে না আশা করি, দেখতে পারবো। হ্যাঁ, শুটিং মিডিয়া আর যে ক্লাস মিডিয়া এগুলো হরমোনাল যে দুইটা সেম হরমোনই থাকে না, সাইটোকাইন আর অক্সিন অক্সিনের কনসেন্ট্রেশন কম বেশি হয়, কম বেশি হয় কারণ অক্সিন হচ্ছে ক্যালাসিংয়ের জন্য কাজ করে মূলত, সাইটোকাইনিন কাজ করে শুটিংয়ের জন্য। ফলে সাইটোকাইনিনের পরিমাণ আমরা একটু বেশি দিই। শুধু সাইটোকাইনিন দিলেও হয় শুট, শুধু অক্সিন দিলেও ক্যালাস হয়, কিন্তু গবেষণায় দেখা গেছে একটু সাইটোকাইনিনের সাথে হালকা কম পরিমাণে একটু কম্বিনেশান, অক্সিনের কম্বিনেশনে শুটিংয়ের ফ্রিকোয়েন্সি বাড়ে, এই জন্য দুইটাই ইউজ করা হয়। সিঙ্গেলও ইউজ করা হয়, যখন এক্সপেরিমেন্ট সেট করি তখন শুধু সাইটোকাইনিন দেই একটা ট্রিটমেন্টে। এই যে এরকম ধরো আমরা কালচার করলাম এখানে ক্যালাস, এটা কোনোটাতে ধরো একটা কনসেন্ট্রেশন ধরো 1 মাইক্রোলিটার পার 1 মিলিগ্রাম পার লিটার, কোনোটাতে 2 মাইক্রো মিলিগ্রাম পার লিটার, ধরো একটা NA অথবা 240 যেটা অক্সিন। আবার কোনোটাতে আমরা NA 1 মিলিগ্রাম পার লিটার আর সাথে প্লাস আরও যোগ করি হচ্ছে 0.5 মিলিগ্রাম পার লিটার BAP যেটা সাইটোকাইনিন। এরকম ট্রিটমেন্ট দিয়ে আমরা দেখি কোনটাতে ক্যালাসের পরিমাণ ভালো হয়, তখন ওটাকে আমরা বলি বেস্ট। ঠিক আছে, আগের গবেষণায় দেখা গেছে কম্বিনেশনটা সিঙ্গেলের চেয়ে বেশি আসতেছে ক্যালাস, এই জন্য আমরা এগুলো করে থাকি। আর কেউ কোনো কোয়েশ্চেন নাই? এইটা খুবই কেয়ারফুলি করতে হবে। তুমি যদি বেখেয়ালি হও, তুমি কাজ করতেছো, তোমার হাত বের করছো বাইরে, একটু হাতে গা চুলকাইছো অথবা একটা বাইরে থেকে জিনিস নিছো, এগুলো প্রতিবার হাত বের করলেই আবার এটা এই যে 70% এথানল দিয়ে তোমাকে হাত রিন্স করে আবার হাতে কাজ শুরু করতে হবে। বুঝছো কি বলছি? তুমি ফরসেপ দিয়ে কাজ করতেছো, একটা কাজ করে ফরসেপটাকে একটু এতে বার্ন করে পুরাই নিতে হবে। বুঝছো কি বলছি? যাতে একটা কাজ করলা এটাতে কোনো জীবাণু থেকে থাকলে যাতে এই জীবাণু অন্যটাতে আবার না যায়, এর নষ্ট হইলে একটা হোক, তাই না? অনেকগুলো স্যাম্পল কাজ করব আমরা, এরকম মানে সতর্কতার বিষয়গুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট টিস্যু কালচারের ক্ষেত্রে। ঠিক আছে, তো